আমাদের কুমিল্লার অত্যন্ত পরিচিত সম্পাদক, পত্রিকার সম্পাদক যে বক্তব্য দিয়েছিল আপনাকে, যে আল্লাহ সারাইছে আপনি চেয়ার ছেড়ে উঠতে পারেন না, উঠতে হয় না এমন সময় আপনি এসে পড়ছেন, তাইলে আপনি বুঝতেছেন কুমিল্লাটা একটা মগের মুল্লুক হয়ে গেছিল। এইখানে মানে নিঃশ্বাস নেওয়ার কোনো পরিবেশ ছিল না, এটা হলো বাস্তব সত্যটা। ইভেন তাদের দলীয় অনেক লোকদেরকেও ওই সময় শুনছি যে ভাই বড় বিপদে আছি। আমি অনেকের মধ্যে থেকে আমি শুনছি এই কথাগুলি, এটাই সত্য। আসলে আমি একে একে যে প্রবলেমগুলি আলাপ হয়েছে ওই প্রবলেমগুলির সাথে আমার মতে আরো কিছু সংযুক্ত করার প্রয়োজন মনে করছি কিনা সেগুলি আমি বলছি। ফার্স্ট অফ অল, আমি একটা জিনিস পরিষ্কার, দলীয়করণ এমন একটা পর্যায়ে চলে গেছিল যেটা বিশ্লেষণ করার ভাষা এই মুহূর্তে আমার কাছে নাই। আপনি বুঝতেছেন, ডিসি সাহেবকে ওইটা দাঁড়ায় থাকতে হইব। বড় ভাই নিয়ে হয়েছিল, উনি কি ছিল এটা, বড় ভাই অভিভাবক, কুমিল্লার অভিভাবক হয়ে গেছিল। সো বুঝতেছেন বাকিরা কি রকম সাফার করছিল। আমাদের যানজটের প্রশ্নে আমি একটা একটা করে আসি। সত্যি যানজটটা এই মুহূর্তে একটা মেজর প্রবলেম। বাসার থেকে রওনা দিয়ে চেষ্টা করি গাড়ি চেড়ে হাইটা যাওয়া যায় কিনা, এটা বেটার। যানজটের ব্যাপারে আমাদের আগের বক্তারা, বিশেষ করে আমার মহানগরের সেক্রেটারি যেটা বলছে টিপু, যে এটা শুধু কান্দিরপাড় নয়, আপনি সারা কুমিল্লাতে পদুয়ার বাজার বিশ্ব রোডের ওইখানের যে জাম, আমার বোধহয় আপনার এডিসি সাহেবের সাথে একদিন কথা হইতেছিল যে জামটার আসলে প্রধান কারণটা কি। আমি একদিন ওই রোডে যাচ্ছিলাম, দেখা গেল রোডের চওড়া আছে হয়তো 35 থেকে 40 ফিট, বিশ্ব রোড যেটা আছে মেইন রোডটা 40 ফিট। ওই জায়গাটার ভিতরে পাশাপাশি 3টা বাস দাঁড়িয়ে আছে, চলাচল করার জায়গা আছে। ঢাকা চট্টগ্রাম মেইন রোডে চলাচল করার জায়গা আছে একটা বাস। আমি আমার জিপ টার্ন করতে গেলে আমি জিজ্ঞাসা করলাম, ভাই দাঁড়ায় আছো কেন? সে আমার দিকে তাকাচ্ছ না, বলতেছে চিটাগং চিটাগং চিটাগং। পরে জানতে চাইলাম কোন অধিকারে সে রাস্তাটার উপরে দাঁড়িয়ে আছে, বলে সে প্রত্যেক টিফে এখানে পয়সা দেয়। আমার জানার বিষয় পয়সাটা কে খায়, সে যেই হোক, ডেফিনেটলি সে সমাজের ভালো মানুষ না, তাদেরকে খুঁজে বের করে। এই পদুয়ার বাজার বিশ্ব রোড থেকে শুরু করে কান্দিরপাড়ের জাম পর্যন্ত, ফৌজদারির বা আদালতের জাম পর্যন্ত, প্রত্যেকটা রাজগঞ্জের জাম, প্রত্যেকটা জায়গায় দেখবেন শহরের ভিতরে কোনো কিন্তু স্ট্যান্ড নাই, যা টাকার বিনিময়ে এই স্ট্যান্ডগুলি তৈরি করা হয়েছে। কুমিল্লা শহরের মেইন রোডের শহর অত্যন্ত তুলনামূলকভাবে, কারণ এই শহর কিন্তু 100 বছরেরও পুরনো শহর। এই মূল হলো এখানে যে অবৈধ স্ট্যান্ড, এখানে কিন্তু আন্ডারগ্রাউন্ডে কিছু জিনিস আছে, এটাকে বন্ধ করলেই এটা ক্লিয়ার হয়ে যাবে। ব্যাপারটা আমি তাই বুঝাইতে চাইছি। দলীয়করণের প্রশ্ন আসে, হ্যাঁ, এখানে দলীয়করণের চরম পর্যায়ে চলে গেছিল। আপনাকে যেটা বলছে যে এখানে অনেকেই এই মিটিং আপনার এই ডিসি রুমের ভিতরে কি হয় এটার পরিবর্তন হয়েছে, কেউ কিন্তু জানতো না, এদিকে আসার সাহসও পাইতো না। আমার এক সাংবাদিক ভাই বাউল ভাই বলছিল যে আমরা ইফতারের দাওয়াত দিছি, ইফতার খাওয়ার পরে ওনাকে গালাগালি শুনতে হয়েছে। এক ভদ্রলোক আমাকে আদর করে খুব পছন্দ করে উনি পেয়ারা আনছে, আমার বাসায় নিয়ে খাওয়াইলো। পরে দেখি আমি সালাম দিলে উনি অন্য দিক দিয়ে চলে যায়। জিজ্ঞাসা করলাম, ভাই ঘটনা কি? যে গালাগালি তারে করছে তে এখন এলো, দ্যাট ওয়াজ দ্য সিচুয়েশন। আসেন আপনি তাহলে দলীয়করণের প্রশ্নে নতুন অর্গানাইজেশনগুলি যে আপনার আন্ডারে যে অর্গানাইজেশনগুলি আছে, অবশ্যই সেখানে আমার পরিবর্তন করে দায়িত্ব বা গুরুত্বপূর্ণ লোকদেরকে আনার প্রশ্নে আমি 100% একমত। আমি এক দলীয়করণ চলে গেছে, আমি দলীয়করণ চাই না, আমি যোগ্য লোকের যোগ্য জায়গায় অবস্থান চাই। আসেন স্মাগলিং, এখানে অনেকগুলি কথা বলা হয়েছে। কুমিল্লার ওয়ান অফ দ্য মেজর প্রবলেম স্মাগলিং। এ কথাটা হয়তো বা আমরা দীর্ঘদিনের দুঃখ বলতে বলতে এটা ভুলে গেছি। কুমিল্লা
একেবারে বর্ডার কানেক্টিং জোন। এই গত কয়েকদিনে, বিশ্বাস করেন কয়েকদিন আগে, আমি 2 দিন আগে কয়েকটা ইলিশ কিনছি। বললো যে ভাই অরিজিনাল ইলিশ পাওয়া যায়, দাম ধরলো কত, 1800 টাকা করে কেজি। বললাম ঘটনা কি রে? বলে এক্সপোর্ট তো বন্ধ, বলে স্মাগলিং তো বন্ধ হয় নাই। আসলে গত কয়েকদিনে শুধু আমাদের এই চাঁদপুর ব্রিজ হয়ে ওই জায়গাটার বিধেয় বোধ হয় ক্লোজ টু 1 টন ইলিশ স্মাগলিং হচ্ছিল, ওইটা ধরছে। এবং কুমিল্লার আর একটা মেজর প্রবলেম যেটা, সেটা হলো ড্রাগ। এখানে ড্রাগ বিক্রি হয়, এখান দিয়ে ড্রাগ ট্রানজিট হয়। এটা কুমিল্লাকে ধ্বংস করছে এবং এই ট্রানজিটের কারণে সারা বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা জানা খুব বেশি কঠিন ব্যাপার মনে হয় না আপনাদের জন্য। আগের দিনের মুরব্বীরা বলতো আল্লাহর ফেরেশতা আর সরকারের কর্মচারীরা জানে না, হেন কোনো ঘটনা নাই। সুতরাং আপনারা যদি জানতে চান অবশ্যই জানতে পারবেন। এবং আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, এর আগে আমার মহানগরের সভাপতি, সেক্রেটারি, জেলার সেক্রেটারি, বিভাগীয় নেতৃবৃন্দরা বক্তব্য দিয়েছে, আমি নির্দ্বিধায় নিঃসংকোচে আপনাকে বলছি যে কোনো সঠিক এবং সুন্দরের জন্য আপনাদের সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমরা রেডি আছি। আসেন, পূজা মণ্ডপ নিয়ে কথা হয়েছে। এটা কুমিল্লার ওই দিনকার ওই ঘটনা আমাদের জন্য অত্যন্ত লজ্জাস্কর ছিল। যে ঘটনাটা হয়েছে কুমিল্লাতে, ভাই আমার ছেলেটা এটা বাইরে যায়। হ্যাঁ, যে ঘটনাটা হয়েছিল কুমিল্লাতে, যে এটা অনেক বড় কিছু হয়ে যেতে পারত এবং এটা প্ল্যান ওয়াইজ করা হয়েছিল সারা বাংলাদেশে একটা রাইট তৈরি করার জন্য। কুমিল্লার মধ্যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, হাজারো বছরের ইতিহাস এখানে। আমার বাড়িতে যেই নাপিত আমার চুল কাটতো, আমার থাপড়াইতো মধ্যে মধ্যে, কারণ 2 হাঁটুর পায়ের ভিতরে মাথা দিয়া কামাইয়া ফেলতো, আম্মা ইশারা দিত কামাইয়া ফেল। কিন্তু ওই নাপিতে আমাকে চাচার মতো শাসন করত, কাকা ডাকতাম। এই হলো হিন্দু মুসলিমের রিলেশনশিপ। আপনাকে বুঝাইতে চাইছি আমি যে হিন্দু নাপিত যে আমার মাথা ছাটাইতো, তেও আমাদের মারার অধিকার রাখতো। দ্যাট ওয়াজ দ্য রিলেশনশিপ। স্টিল নাও এটা চলছে। এটাকে ধ্বংস করার জন্য সেদিন ষড়যন্ত্র হয়েছিল। অত্যন্ত দুঃখজনক, দুর্ভাগ্যজনক, লজ্জাস্কর ব্যাপার হলো এটা কুমিল্লাতে ঘটেছিল। এবং কারা করেছিল তা খুঁজে বের করা হয়নি, খুঁজে বের করে বিচারের আওতায় আনা হয়নি। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। আমি মনে করি যে গত কয়েকদিন আগে যে বন্যা হয়ে গেছে, দেখছেন আপনি, বন্যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমি আমার দলকে ওন করছি, কথাটা বলছি, প্রত্যেকটা লোক, আমি রাত 12টায় গিয়েও গুমতির পারে আমি লোক পেয়েছি। আপনার সদরের ইয়েনু সাহেবকে জিজ্ঞাসা করেন যে উনি রাত্র 2টাতে গিয়েও দেখছে যে আমার দলীয় লোকজন গুমতির পারে অবস্থান করছে, যেন কুম দিয়ে ভেঙে যায়। আমরা প্রচন্ড সিরিয়াস। সুতরাং আপনারা ওইভাবে ব্যবস্থা করেন। আমরা কোনো অবস্থাতে চাই না, আল্লাহ না করুক, কুমিল্লার যেই পূজা হবে, এই পূজা অতীতের মতো সুন্দর হোক, অতীতের মতো সুশৃঙ্খল হোক, সবাই আনন্দ উপভোগ করবে। এই জন্য কুমিল্লা জেলা বিএনপি সব ধরনের সহযোগিতায়, আমরা ত্রাণে যেভাবে ঝাঁপিয়ে পড়ছিলাম, আপনি যদি মনে করেন আমরা সহযোগিতা করলে আরো ভালো হবে, আমরা নিজেরা সহযোগিতা করার জন্য একইভাবে মানসিকভাবে প্রস্তুত আছি। ধন্যবাদ আপনাকে। আমার বক্তব্য দীর্ঘায়িত করার কিছু নেই। আবারও আপনাকে ধন্যবাদ।